তো চলো আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ক্লাস 11 ফিজিক্স এর ফার্স্ট চ্যাপ্টার, খুব ইন্টারেস্টিং মজাদার একটা চ্যাপ্টার, ভেক্টর। यस वेक्टर टर 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 यस वेक्टर बहुत ही मज़ेदार चीज़ है, बहुत ही मज़ेदार। তো ভেক্টর এর আগের আমরা ভিডিওতে যেগুলো আলোচনা করেছি সেগুলো হচ্ছে কেমিস্ট্রি মোটামুটি ফিজিক্যাল কেমিস্ট্রির আগের পার্ট পর্যন্ত, মানে ওই আণবিক কক্ষ আয়নীয় সমযোজী বন্ধনের একটা টপিক শুধুমাত্র বাকি আছে, আণবিক কক্ষ তত্ত্ব। ওই টপিকটা ছাড়া পরে আমরা ফিজিক্যাল কেমিস্ট্রির দিকে ঢুকবো। তার আগে আমরা কয়েকটা ফিজিক্সের চ্যাপ্টারও সেই রাখতে হবে। সেই জন্য আমাদের ফার্স্ট চ্যাপ্টার নিয়ে আমরা চলে এসেছি, তার নাম হচ্ছে ভেক্টর। খুব মজাদার একটা চ্যাপ্টার, খুব ভালোভাবে একটু শোনো। এই ভিডিওটা একটু লেন্দি হতে পারে, কারণ এখানে আমরা প্রায় সব ভেক্টরের পুরোটাই আজকে আমরা আলোচনা করব, যেগুলো মেন টপিকস, যেগুলো থেকে প্রায়শই প্রশ্ন আসে, যেগুলো থেকেই প্রশ্ন আসে অ্যাকচুয়ালি, সেই টপিকসগুলো আমরা শুধুমাত্র আলোচনা করব। আর যেগুলো বাদ বাকি আছে এগুলো শুধুমাত্র একবার পড়ে নিলেই হয়ে যায়, উদাহরণগুলো একটু মনে রাখতে হয়, তাহলেই হয়ে যায়। আর যেগুলো বেসিক কনসেপ্টের জিনিস সেগুলোই আমরা আজকে আলোচনা করব। তো যেই সমস্ত টপিকসগুলো আমরা এখানে আলোচনা করব, তো প্রথমে আলোচনা করব সাম বেসিক কনসেপ্ট অফ ভেক্টরস, তারপর আমরা আলোচনা করব রিজাল্টিং ভেক্টরস, তারপর আমরা আলোচনা করব ল অফ ট্রায়াঙ্গেল, তারপর আমরা ল অফ প্যারালোগ্রাম, তারপর আমরা আলোচনা করব রেজলিউশনস অফ ভেক্টর, তারপর আলোচনা মাল্টিপ্লিকেশনস অফ ভেক্টর, তারপর আলোচনা করব তারপর আমরা রিপ্রেজেন্টেশনস অফ এ ভেক্টর কোঅর্ডিনেট, মানে দ্বিমাত্রিক কার্তেজীয় নির্দেশতন্ত্র অনুযায়ী ভেক্টরকে নির্দেশ দেওয়া। তারপরে আমরা আলোচনা করব মাল্টিপ্লিকেশনস অফ ভেক্টর, মানে দুটি ভাগে আমরা আলোচনা করব, স্কেলার প্রোডাক্ট আর ডট প্রোডাক্ট। তো প্রথমে আমরা ভেক্টরের ফার্স্ট টপিকস সাম বেসিক কনসেপ্ট অফ ভেক্টর, বেসিক কনসেপ্ট অফ ভেক্টর আমাদের ফার্স্ট টপিকস। এটা আমরা শেষ করবো মোটামুটি 5 থেকে 7 মিনিটে। তো যাই হোক, ভেক্টর কি আমাদের আগে জানতে হবে। ভেক্টর কি? ভেক্টর হলো এক প্রকার রাশি। আমরা আগে জানি যে স্কেলার যেমন একটা রাশি, ভেক্টর তেমন একটি রাশি। ভেক্টর রাশি কাকে বলে? যে সমস্ত রাশির মধ্যে মান এবং অভিমুখ উভয়ই আছে তাদেরকে আমরা ভেক্টর রাশি বলবো। আর যে সমস্ত রাশির মান এবং অভিমুখ কোনোটাই নেই সেগুলোকে আমরা স্কেলার রাশি বলবো। তো ভেক্টর রাশি মানে তার মান অভিমুখ উভয় থাকতে পারে। যেমন আমরা সাপোজ উদাহরণ দিই বল, ফোর্স মানে আমরা যখন বলি তখন আমরা 50 নিউটন বল প্রয়োগ করলাম ধরলাম। তো 50 নিউটন বল প্রয়োগ করার মাধ্যমে সেই বস্তুর কিছু একটা পরিবর্তন হবে, অর্থাৎ বস্তুর স্থায়ী পরিবর্তন হয়, বস্তুর অবস্থার পরিবর্তন হয়, অর্থাৎ বস্তুর স্মরণ ঘটে, অর্থাৎ বস্তুর অভিমুখের পরিবর্তন হয়। তাহলে বল প্রয়োগ করলাম, বলের একটা মান আছে 50 নিউটন আমি বললাম, এবং এই বল প্রয়োগের ধরুন একটা বস্তু এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত হলো, তখন আমি বলতে পারবো যে সেই বল হচ্ছে একটি ভেক্টর রাশি। যেহেতু বলের মান এবং অভিমুখ উভয় আছে তাই বল একটি ভেক্টর রাশি। সাপোজ মনে করি দৈর্ঘ্য মানে মিটার। দৈর্ঘ্যকে শুধুমাত্র আমরা একক দ্বারা প্রকাশ করতে পারি, পরিমাপ করতে পারি মিটার এককের সাহায্যে বা সেন্টিমিটার এককের সাহায্যে আমরা পরিমাপ করি। দৈর্ঘ্য এর মান আছে, মানে 30 মিটার 10 সেন্টিমিটার এর মান আছে, কিন্তু আমি অভিমুখ বলতে পারবো। দৈর্ঘ্যর আবার অভিমুখ হয় নাকি? দৈর্ঘ্য কোন দিকে যাচ্ছে দৈর্ঘ্য তা আমরা নির্ণয় করতে পারিনি। দৈর্ঘ্য কোন দিকে যাচ্ছে আমরা বেগ বলতে পারবো, বেগ ত্বরণ এগুলো বলতে পারবো যে এর মান আছে, মানে বেগ মানে 10 কিমি পার আওয়ার বেগে উত্তর দিকে ট্রেনটি ছুটছে, 25 কিমি পার আওয়ার 40 কিমি পার আওয়ার বেগে দক্ষিণ পশ্চিম দিকে ট্রেনটি ছুটছে, ক্রমাগত ছুটছে। তখন সেই জন্য বেগ ত্বরণ এদের একটা নির্দিষ্ট যেহেতু মান আছে, মানের সাথে সাথে আবার কোন দিকে যাচ্ছে তার একটা নির্দিষ্ট অভিমুখ আছে। তাই বেগ ত্বরণ বল এগুলো সবই ভরবেগ যদি বলি ভরের সাথে বেগ আছে, তাহলে ভরের সাথে বেগ আছে মানে বেগের একটা অভিমুখ আছে। তাহলে ভরবেগ টোটালি কি হচ্ছে? ভর ইন্টু বেগ, ভরবেগ টোটালি কি হচ্ছে? ভরবেগ টোটালি কিন্তু একটা ভেক্টর রাশি, একটি ভেক্টর রাশি মানে এর মান এবং অভিমুখ দুই আছে। আচ্ছা, তাহলে একটা প্রশ্ন হচ্ছে, যে রাশির মান এবং অভিমুখ আছে তাকে আমরা ভেক্টর রাশি বলি, তাই তো? না, একদমই না। তার সাথে আমাকে একটা মেন পয়েন্ট তুলতে হবে, যেটা আমরা পরবর্তী ক্ষেত্রে এখনই শিখছি, সেটা হচ্ছে যে সমস্ত রাশির মান অভিমুখ দুই থাকা সত্ত্বেও যদি তারা দুইটি সূত্র মানে ভেক্টর যোগের দুটি সূত্র, যেটা হচ্ছে ত্রিভুজ ট্রায়াঙ্গেল, ল অফ ট্রায়াঙ্গেল এবং ল অফ প্যারালোগ্রাম, এই দুটি সূত্র মান্যতা দেয় না, তারা হচ্ছে
দুটি সূত্র মান্যতা যারা দেয় না তাদেরকে আমরা ভেক্টর রূপে বিবেচনা করতে পারবো না, তাদেরকে আমরা ভেক্টর রূপে কখনোই বিবেচনা করতে পারবো না। তাহলে আমার ভেক্টর হতে গেলে দুটি সূত্র, ল অফ প্যারালোগ্রাম এবং ল অফ ট্রায়াঙ্গেল, এই দুটি সূত্র আমাদের মান্যতা দিতেই হবে, তাহলে আমরা ভেক্টর রাশি সেটাকে বলতে পারবো। ঠিক আছে, তো ভেক্টর আবার বিভিন্ন রকমের হয়, আমরা এটুকু নিশ্চয়ই বুঝতে পারলাম। ভেক্টর বিভিন্ন রকম হতে পারে। ভেক্টরকে সাধারণত আবার একটা এরকম তীর চিহ্নের সাথে প্রকাশ করি। এটাকে আমরা যদি তার ফার্স্ট পয়েন্ট আদিবিন্দু এবং এটা হচ্ছে তার প্রান্তবিন্দু এবং এটা একটা তীর চিহ্নের সাথে প্রকাশ করি, যার দ্বারা তার অভিমুখকে নির্দেশিত বোঝা হয়। তাহলে এটা একটা একটি ভেক্টর কাকে নির্দেশ করবে, এর মাথায় যদি আমি একটা এরকম তীর চিহ্ন দিই তাহলে বলতে পারবো যে একটি ভেক্টর রূপে প্রকাশিত হলো। তো এগুলো খুব বেসিক কনসেপ্ট, মানে কি একদম সহজ জিনিস, এগুলো তাও বলতে হয় ভেক্টর শেখানোর আগে, সেই জন্য আমরা আগে এগুলো আলোচনা করে দিলাম। ঠিক আছে, তো অ্যাকচুয়ালি ভেক্টর এখন কয় প্রকার হতে পারে? ভেক্টর বিভিন্ন রকম হতে পারে। ভেক্টর একটা তলের উপর হতে পারে। সাপোজ একটা তল আমরা বোর্ডের উপর রাখছি, সেই বোর্ডের উপরে একটা তল, বোর্ডের উপরে একটা ভেক্টর, এ একটা ভেক্টর, এ একটা ভেক্টর, এ একটা ভেক্টর, এরকম হতে পারে। এরকম হতে পারে। ঠিক আছে, তাহলে একটা তলের উপর হতে পারে। আঁকাটা সেরকম কি আমরা, এটা হচ্ছে বোর্ডের উপর এ একটা ভেক্টর, এ একটা ভেক্টর, এই একটা ভেক্টর, এ একটা ভেক্টর, এই সমস্ত ভেক্টরগুলিকে আমরা বলবো একতলীয় ভেক্টর, মানে একটা তলের উপর যেহেতু অবস্থান করছে তাই এদেরকে বলা হয় একতলীয় ভেক্টর। এবার কোনো অনেকগুলি ভেক্টর যদি এরকম একটা এ একটা এ একটা এ একটা একটা বিন্দুগামী হয় তাহলে তাকে বলবো কি, তাকে বলে সমবিন্দু ভেক্টর, মানে একটা বিন্দুতে এদের শেষ প্রান্ত মানে টেল এসে পৌঁছাচ্ছে, তাই এদেরকে বলে সমরেখ, এই সমবিন্দু ভেক্টর। তারপরে একই রেখা বরাবর হলে সেটা হচ্ছে এক রেখ ভেক্টর, একটা রেখা বরাবর। সমান্তরাল যদি হয় একটা খালি শুধুমাত্র এরকম যদি সমান্তরাল হয় তাকে বলে সমান্তরাল ভেক্টর। এরকমভাবে ভেক্টরগুলির নাম করে। তাহলে ভেক্টর বিভিন্ন রকম হতে পারে। তাহলে ভেক্টর জানতে গেলে তার একটা মান থাকবে এবং তার একটা অভিমুখ থাকবে, এটা আমরা জানতে পারলাম, এবং ভেক্টর রাশি কী সেটা সম্পর্কে আমরা জানতে পারলাম। এবার আমরা জানবো নেক্সট টপিক্স, আমাদের টপিক্স নাম্বার 2, টপিক্স নাম্বার 4, রেজাল্টিং ভেক্টর। ইয়েস, রেজাল্টিং ভেক্টর। চলো, রেজাল্টিং ভেক্টর, হোয়াট ইজ রেজাল্টিং ভেক্টর? রেজাল্টিং ভেক্টর বা যেটাকে আমরা বলি লব্ধি ভেক্টর, অর্থাৎ আমরা আগেই শিখেছি এখানে রেজাল্টিং ভেক্টর সম্পর্কে। একটা মানুষটা হাত পা আছে, বাবা হাত পা এরকম হয়ে যাচ্ছে। আচ্ছা, একটা মানুষ এই ও যাই হোক ফড়িং এই যাই একটা মানুষ, সে মানুষটা কি হচ্ছে, মানুষটা হাঁটছে, প্রথমে এই ধারে গেল, এই ধারে হাঁটছে, তারপরে মানুষটা এই ধারে গেল, মানে উত্তর দিকে গেলো, প্রথমে পূর্ব দিকে তারপর উত্তর দিকে গেল। ঠিক আছে, তাহলে এটা ইস্ট বরাবর গেল, এটা কি বরাবর গেল, নর্থ বরাবর গেল, উত্তর বরাবর গেল। দিয়ে বলছি তাহলে মানুষটি কতটা দূরত্ব অতিক্রম করলো? ছোটোবেলায় আমরা আগেই শিখেছি, আমরা এইটা একটা সোজা দাগ টেনে দিতাম, এটাকে আমরা অতিভুজ বলতাম। এই অতিভুজটা কী করলো, এই দুটি ভেক্টরকে আমরা যোগ করলাম। তাহলে এটাকে ধরলো 3 ইউনিট, এটাকে ধরলাম 5 ইউনিট, তাহলে আমরা বলতে পারতাম √3² + 5 স্কোয়ার, অর্থাৎ কি হলো 5 আর 9, তাহলে 25 আর 9, 25, 26, 27, 28, 25, 27, 28, 29, 30, 31, 34, মোটামুটি 34, 34 এই দূরত্ব বরাবর গেল আমরা বলতে পারতাম। সাপোজলি আমরা এটা বলতে পারলাম যে √34 মিটার গেল। তাহলে অ্যাকচুয়ালি আমাদের এখানে কি বুঝলাম, এই 2 আর এই 5 এই দুটি ভেক্টরকে, মানে এই পূর্ব দিক বরাবর কত গেল, উত্তর দিক বরাবর কত গেল, তা এই দুই ভেক্টরের সম্মিলিত ফল আমরা এই ভেক্টরটি দ্বারা পেলাম। এটা যদি একটা ভেক্টর রূপে সাপোজ কল্পনা করি তাহলে আমরা এই ভেক্টর দ্বারা আমরা পেলাম, তাহলে দুটি ভেক্টরকে যোগ করলাম, যোগ করার ফলে আমি একটা নির্দিষ্ট ভেক্টর পেলাম। এই যে ভেক্টর পেলাম আমরা, সেটাকে আমরা বলি লব্ধি ভেক্টর, তাহলে আমরা বললো যে লোকটা পূর্ব দিকে গেল 2 মিটার, উত্তর দিকে গেল 5 মিটার, তাহলে লোকটির মোট সরণ কত হলো, আমরা এটা করতাম। মোট সরণ মানে কতটা দূরত্ব গেল, তার মানে এই দূরত্বটাকে এই ইস্টে মানে পূর্ব দিকে কতটা গেছে আবার উত্তর দিকে কতটা গেছে, দুটো দিককে বোঝাচ্ছে, সেই জন্য এই দিকটাকে বলা হয়, এই স্থানটাকে বলা হয়, এই দৈর্ঘ্যটাকে বলা হয় এই দুটি ভেক্টরের যোগফল বা লব্ধি, সেই জন্য এটাকে বলে রেজাল্টিং ভেক্টর। তাহলে আমরা বলতে পারবো যে দুটি সমজাতীয় ভেক্টরকে যদি ত্রিভুজে ওটা যে সূত্র, যদি দুটি সমজাতীয় ভেক্টরকে দুই বা ততোধিক সমজাতীয় কোনো ভেক্টরকে যদি ভেক্টরের যোগফলকে বা ভেক্টরকে যদি অন্য কোনো ভেক্টর মানে এবং দিকে সমভাবে সূচিত করে, তবে সেই ভেক্টরটিকে বলা হয় এই দুটি ভেক্টরের লব্ধি মানে কি অ্যাকচুয়ালি যোগফল। এইটা আর এটা মানে অ্যাকচুয়ালি 2 + 3 = যদি 5 হয়, তাহলে এই 2 একটা ভেক্টর, 3 একটা ভেক্টর, তাহলে 5 হবে কত,
5 হবে কিন্তু এর লব্ধি ভেক্টর, মানে এর যোগফলটাকে নির্দেশ করে। ঠিক আছে, লব্ধি মানে সাপোজ মনে রাখো যোগফল, বা এর দুটো মানকে সমভাবে, লব্ধি মানে কি অ্যাকচুয়ালি যোগফল। 3-4টি জিনিসকে একটা স্থানে আনছি। আমি ধর 3-4টি চকলেট আছে বা 3-4টি বক্স আছে, সেই 3-4টি বক্সকে আমি বললাম একটা একটা মানে একটা ঢোপে ধরো 100টা চকলেট আছে, 100টা চকলেট আছে, আমি বললাম যে ওই ঢোপটায় চকলেট আছে, শুধুমাত্র 100টা চকলেটকে চকলেট রূপে রূপান্তরিত করলাম। মানে সেই জন্য বিভিন্ন রকম ভেক্টরগুলিকে একটা ভেক্টর রূপে আত্মপ্রকাশ করছি, এবং সেই ভেক্টরটি বলা হয় লব্ধি ভেক্টর বা রেজাল্টিং ভেক্টর। এটা নিশ্চয়ই বুঝে গেছে, খুব সুন্দর। এবার আমরা থার্ড টপিক সম্পর্কে আমরা জানবো, যার নাম হচ্ছে, যেটার বিষয় হচ্ছে ল অফ ট্রায়াঙ্গেল। ল অফ ট্রায়াঙ্গেল, ট্রায়াঙ্গেল, ল অফ ট্রায়াঙ্গেল, বিঙ্গো টেরে মেরে। ল অফ ট্রায়াঙ্গেল মানে কি? ত্রিভুজ সূত্র। ত্রিভুজ সূত্র বলছে যদি আমি কোনো দুটি ভেক্টরকে ত্রিভুজের ক্রমান্বয়ে গৃহীত দুটি বাহু দ্বারা সূচিত করি, ত্রিভুজের ক্রমান্বয়ে গৃহীত বাহু দ্বারা সূচিত করি, তাহলে বাহু দ্বারা সূচিত করি, বাহু দ্বারা সূচিত করি, তবে ক্রমান্বয় মানে এ একটা বাহু ধরলাম, এ একটা বাহু, ক্রমান্বয় মানে একই দিকে যাচ্ছে। এই যে এ এরকম করে উঠে গেলে বাঁধাবে, এই দিকে যাচ্ছে, এই দিক গেলে হতো না, কিন্তু এই দিকে যাচ্ছে। ক্রমান্বয়ে গৃহীত দুটি বাহু দ্বারা যদি সূচিত করি, তাহলে তার ঠিক বিপরীত পার্শ্বে অবস্থিত, মানে এই দুটো বাহুর বিপরীত পাশে এই বাহুটা অবস্থিত, এবং বিপরীত বিন্দুগামী মানে বিপরীত অভিমুখ বরাবর যে ভেক্টরটি, সেই ভেক্টরটি এই দুটি ভেক্টরের মানকে সমভাবে প্রকাশ ঘটায়। তাহলে এই ভেক্টরটি কিন্তু অবশ্যই বিপরীতমুখী হতে হবে। এইটা সমমুখী আর এটা হচ্ছে অবশ্যই বিপরীতমুখী হতে পারবে। তাহলে আমরা বলতে পারবো যে ও এ বি, এটাকে আমরা যদি সাপোজ ধরি এ ভেক্টর, এটাকে আমরা ধরো বি ভেক্টর, এটাকে আর ভেক্টর, তার আমরা বলতে পারবো যে আর ভেক্টর ইজ ইকুয়াস টু এ ভেক্টর প্লাস বি ভেক্টর। আর ভেক্টর ইজ ইকুয়াস টু এ ভেক্টর প্লাস বি ভেক্টর। ঠিক আছে, আর ভেক্টর ইজ ইকুয়াল টু এ ভেক্টর প্লাস বি ভেক্টর, মানে এই ভেক্টরটি অবশ্যই বিপরীতগামী হবে, এবং এটা কী হবে, এই দুটি ভেক্টর লব্ধির মানকে প্রকাশ করবে। এটাই হচ্ছে ত্রিভুজের ট্রায়াঙ্গেল ল। তাহলে যারা ট্রায়াঙ্গেল ল মানে তারা অবশ্যই ভেক্টর রাশি, যারা ট্রায়াঙ্গেল ল মানে না তারা কিন্তু ভেক্টর রাশি না। ঠিক আছে, ট্রায়াঙ্গেল ল সম্পর্কে আমরা বুঝতে পারলাম খুব সহজে। লব্ধি ভেক্টর আর ট্রায়াঙ্গেল সম্পর্কটা ঠিক একই, মানে লব্ধি ভেক্টর বুঝলে ট্রায়াঙ্গেল বোঝাটা হয়ে গেল। এটা খুব সহজ। তাহলে আমি কোণ দিই, ত্রিভুজ যেহেতু আমরা কোণ দিই, এটাকে সাপোজ ধরি থিটা, তাহলে এটা কত হবে, 180 ডিগ্রি মাইনাস থিটা হবে, 180 ডিগ্রি মাইনাস থিটা হবে। ঠিক আছে, আর তাহলে এটাকে আমি ধরি সাই, তাহলে এটা কত হবে, এটা নিশ্চয়ই হবে থিটা মাইনাস সাই। তার কারণ কি, এটা থিটা মাইনাস সাই হবে, থিটা মাইনাস সাই হবে, তার কারণ কি, এটা দেখো বহিস্থ কোণ মানে থিটা আছে, তাহলে এটা যদি সাই হয় তাহলে এটাকে অবশ্যই থিটা মাইনাস সাই হতে হবে, কারণ আমরা জানি তো বহিস্থ কোণ ইজিক্যাল টু অন্তস্থ বিপরীত কোণদের সমান, মানে এইটাকে আমরা ধরি যে সাই যোগফলের সমান প্লাস থিটা মাইনাস সাই, তাহলে সাই সাই কেটে গেল, অ্যাকচুয়ালি থিটা থাকছে, সেই জন্য এই কোণটাকে আমরা আমার থিটা মাইনাস সাই দিতে হবে। তাহলে আমরা কোণ রূপে চিহ্নিত করলাম, এবং ল অফ ট্রায়াঙ্গেল শুধু মানে ল অফ ট্রায়াঙ্গেল মানে কি, সেটা আমরা ভেক্টরকে যোগ করছি, দুটি ভেক্টরকে আমি এই ভেক্টর দ্বারা যোগ করলাম, ব্যাস ভেক্টরের যোগ হলো, বুঝে গেল, ল অফ ট্রায়াঙ্গেল। খুব সুন্দর। এবার আমরা ফোর্থ টপিকস এর দিকে চলে যাব। খুব জোরে জোরে যদি কথাটা বলা হয়ে যায় তাহলে তোমরা একটু স্কিপ করে দেখে নিবা, ঠিক আছে, স্কিপ করে একটু দেখা যাবে আমাদের। ঠিক আছে, তো এবার আমরা আসছি, সেটা হচ্ছে ল অফ প্যারালোগ্রাম। প্যারালেলোগ্রাম, ল অফ প্যারালোগ্রাম। ঠিক আছে, মানে সামান্তরিকের সূত্র। সামান্তরিকের সূত্র আমাকে যেটা বলছে, হাত ধরে গেছে, হাতে ধরে আছে তো মোবাইলটা, আচ্ছা আচ্ছা, ওহ ঠিক আছে। ল অফ প্যারালোগ্রাম, ল অফ প্যারাগ্রাফ বলছে যে দুটি, যদি আমরা কোনো ভেক্টরকে সামান্তরিকে সন্নিহিত দুটি বাহু দ্বারা প্রকাশ করি, সন্নিহিত মানে কি, একই শীর্ষবিন্দুকে আমি দুটি বাহু দ্বারা প্রকাশ করি। এটা দেখো এই বাহুটি আর এই বাহুটি একই শীর্ষবিন্দুগামী, তাহলে এটা হচ্ছে সন্নিহিত বাহু। সন্নিহিত বাহু দ্বারা প্রকাশ করি, তাহলে ঠিক তাদের শীর্ষবিন্দুগামী কেন্দ্র, সামান্তরিকটির কর্ণ, শীর্ষবিন্দুগামী কর্ণ, এই দুটি ভেক্টরের লব্ধির মানকে এবং দিকে প্রকাশ করো, মানে এটি লব্ধি, মানে এই দুটি ভেক্টর যোগ করে আমরা লব্ধি পাবো। ঠিক আছে, এটা কখন, যদি আমরা সামান্তরিক এইভাবে চিত্রটা যদি আমরা এইভাবে আঁকি তাহলে আমরা এটা পাবো। ঠিক আছে, এটাকে সেই ত্রিভুজের সূত্র অনুযায়ী আমরা প্রমাণ করবো, এই সামান্তরিক সূত্র অনুযায়ী আমরা কিন্তু লব্ধি ভেক্টরের মানটা প্রকাশ করবো। ঠিক আছে, কীভাবে প্রকাশ করবো দেখে নাও। লব্ধি ভেক্টর, তাহলে এখান থেকে একটা লম্ব এখানে এঁকে দিই, টাই 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 টাই। কেন করলাম আমি এটা, কেন করছি দেখো, যে আমি যদি ত্রিভুজের পোর্শনে না আনি তাহলে কোনো ফর্মুলা আসবে না, সেই জন্য আমি এগুলোকে বদ্ধ করছি। ঠিক আছে, বদ্ধ করছি। আচ্ছা, তাহলে এখান থেকে একটা টেনে দিই, টাই 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 টাই, ব্যাস টেনে দিলাম। ঠিক আছে, এইখান থেকে একটা টেনে দিই আমরা, টাই 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 টাই, ব্যাস টান দিয়া আমরা সবকে টেনে দিছি। তাহলে এটাকে বাড়ি দিই আমরা,
এটাকে আমরা সাপোজ ও নাম দিলাম, ঠিক আছে, এটাকে এ নাম দিলাম, এটাকে বি নাম দিলাম, এটাকে সি নাম দিলাম, এটাকে আমরা ডি নাম দিলাম, এটা আমরা লব্ধি ভেক্টর লিখলাম, এই ভেক্টরটাকে আমরা পি ভেক্টর লিখলাম, এই ভেক্টরটাকে আমরা কিউ ভেক্টর লিখলাম। বোঝা গেল আমরা কী করলাম? শুধুমাত্র নামকরণ করলাম এবং চিত্রটা আঁকলাম, ঠিক আছে, মানে আমরা ত্রিভুজ দ্বারা বদ্ধ করলাম। এবার আমরা বলছি যে লব্ধি ভেক্টরের মানটাকে নির্দেশ করার চেষ্টা করবো। লব্ধি ভেক্টরের মান, ঠিক আছে, লব্ধি ভেক্টর মানে এখানে কি আর বা রেজাল্টিং ফ্যাক্টর। লব্ধি ভেক্টর মানে কি আর, এটা হচ্ছে রেজাল্টিং ভেক্টর, ঠিক আছে। তো অ্যাকচুয়ালি দেখো লব্ধি ভেক্টর আর এবার আমরা বের করার চেষ্টা করব। এবার আমরা সাপোজ একটা নিই, কোণ নিই, ঠিক আছে, এই কোণটা হচ্ছে থিটা কোণ, এইটা কোণ হচ্ছে, এই টোটাল কোণটা হচ্ছে থিটা কোণ, ঠিক আছে, থিটা কোণ। আর এই কোণটা হচ্ছে কি, এই কোণটা অবশ্যই থিটা কোণ হবে। বেশ, এই কোণটা থিটা কোণ হবে। এবার ও সি বি, ও সি বি, ও সি বি, ও সি বি, তাহলে ও সি বি সমকোণী ত্রিভুজ থেকে পাই, কি পাবো আমরা? সেই আগেকার বাচ্চা ছেলে পিথাগোরাস উপপাদ্য নিয়ে কি জানি, যে অতিভুজ স্কোয়ার ইজিক্যাল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, তা জানি। তাহলে অতিভুজ মানে কি ওসি, এখানে ওসি, তাহলে লিখবো যে ওসি স্কোয়ার ইজিক্যাল টু কি লিখবো, লম্ব মানে কি বিসি, বিসি, তাহলে বিসি স্কোয়ার প্লাস ও বি তার হোল স্কোয়ার, ঠিক আছে। মানে আমরা কিনটা নিলাম, এই ত্রিভুজটা কত পাবো, এই 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 ত্রিভুজটা, ঠিক আছে, এই ত্রিভুজটার কথা ভাবছি আমরা কিন্তু। তাদের ওসি স্কোয়ার মানে কি, ওসি স্কোয়ার আবার লিখে দিলাম, বিসি মানে কি, বিসি, বিসি মানে লম্ব, বিসি মানে লম্ব আমরা লিখে দিলাম, বিসি মানে লম্ব, প্লাস ওবি মানে কি, ওবি, এই টোটালটা বলছে ওবি, এই টোটালটা হচ্ছে ওবি, তাহলে ওবিকে আমরা বলতে পারি ও এ এইটুকু আর এ বি এইটুকু, তাহলে ও এ প্লাস এ বি, তাহলে আমরা এটা লিখছি, ওবিকে লিখছি ও এ প্লাস এ বি তার হোল স্কোয়ার আমরা দিলাম। বেশ, এখান থেকে দেখো এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র পেয়ে যাচ্ছি, আবার ভেঙে দেবো, যত ভাঙবো ভেঙে যাবো, বিসি স্কোয়ার ইজিক্যাল টু বিসি স্কোয়ার প্লাস ও এ তার হোল স্কোয়ার প্লাস টু ও এ ইন্টু এ বি প্লাস এ বি তার হোল স্কোয়ার, মানে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র অনুযায়ী আমরা এটাকে ভেঙে দিলাম, ঠিক আছে। এবার দেখো ওখানে বিসি স্কোয়ার, বিসি স্কোয়ার, বিসি স্কোয়ার মানে কি বিসি স্কোয়ার আর হচ্ছে এখানে এ বি স্কোয়ার, ঠিক আছে, মানে যে বিসি এই ত্রিভুজটার কথা এবার ভাবছি, ঠিক আছে, এই ত্রিভুজটার এইটা হচ্ছে বিসি স্কোয়ার আর এটা হচ্ছে ভূমি স্কোয়ার, মানে লম্ব স্কোয়ার আর ভূমি স্কোয়ার, তাহলে কী পাবো, অতিভুজ স্কোয়ার, এই যে বিসি স্কোয়ার প্লাস এ বি স্কোয়ার, ঠিক আছে, তাহলে এটা লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, তাহলে আমরা কোনটা পাবো, অতিভুজ স্কোয়ার, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার হিসেবে কত হয়, অতিভুজ স্কোয়ার, তাহলে সেই জন্য আমরা অতিভুজ স্কোয়ারটা মেরে দেবো। তাহলে কি বলবো, বিসি স্কোয়ার প্লাস এ বি স্কোয়ার ইজিক্যালটা আমরা কী পাবো, অতিভুজ মানে কি এসি, এসি, অতিভুজ মানে এখানে এসি, এসি এটা হচ্ছে অতিভুজ, তাহলে এই বিসি স্কোয়ার আর এ বি স্কোয়ার বদলে আমরা একসাথে লিখে দিলাম যে ওসি স্কোয়ার ইজিক্যাল টু আমরা এটাকে লিখে দিলাম কি এসি স্কোয়ার, মানে কি অতিভুজ স্কোয়ারটা আমরা লিখে দিলাম, ঠিক আছে, এসি স্কোয়ার প্লাস ও এ মানে ও এটাই লিখে দিলাম ও এ স্কোয়ার প্লাস টু ও এ মানে দেখো ও এ মানে কিউ দরকার নাই, কিন্তু এ বি আছে, দেখো এখানে এ বি বলছে, এ বির মানটা, এ বির মানটা এখান থেকে বের করে নিতে পারবো না, এ বি এটা হচ্ছে ভূমি, এটা যদি ভূমি ধরি আর এটা যদি অতিভুজ ধরি, ঠিক আছে, এটা ভূমি এটা অতিভুজ ধরি, তাহলে আমরা বলি কি এটা ভূমি আর এটা অতিভুজ ধরবো কি, ও তাই তো এ বি বাই এসি, এসি ইজিক্যাল টু কস থিটা আমরা বলতে পারবো, মানে ভূমি বাই অতিভুজ ইজিক্যাল কস থিটা, এখান থেকে এ বির মানটা বের করে নিচ্ছি, এ বি ইজিক্যাল তার কত হলো এসি কস থিটা, এসি কস থিটা, তাহলে এই এসি কস থিটা মানটা এবার বসে দেবো এখানে, ঠিক আছে, এসি কস থিটা এখানে বলবো, তাহলে টু ও এ কী হলো, তাহলে টু ও এ হলো, আর এ বি মানে কী বার হলো আমার এসি কস থিটা, এসি কস থিটা, আমার এই পজিশনটা পেলাম। তাহলে অ্যাকচুয়ালি আমি এইখানে এই পজিশনটা পেলাম যে ওসি স্কোয়ার ইজিক্যাল টু এসি স্কোয়ার প্লাস ও এ তার হোল স্কোয়ার প্লাস টু ও এ প্লাস এসি কস থিটা, এই পজিশনটা আমরা পেলাম। তাহলে অ্যাকচুয়ালি আমরা যেটা পেলাম সেটা একটু লিখে নিই, যে ওসি মানে কি, দেখো ওসি মানে কি, ওসি মানে আর না, তাহলে আমি বলছি দিই আর স্কোয়ার ইজিক্যাল টু বলছে এসি স্কোয়ার, এসি মানে এসি, এই যে এসি আর ও ডি সমান্তরাল না, এই যে এইটা আর এইটা সমান্তরাল না, এটা সমান্তরাল, তাহলে এটা যদি পি হয় তাহলে এটাও পি হবে, তাহলে এটাকে লিখে দিলাম পি স্কোয়ার প্লাস ও এ স্কোয়ার, ও এ মানে কি দেখছি ও এ মানে কি কিউ, তাহলে এখানে লিখে দেবো কিউ স্কোয়ার, তাহলে প্লাস টু পি কিউ কস থিটা, এটা দাঁড়ালো আমার,
তাহলে আমরা লব্ধি ভেক্টরের মানটা কিন্তু পেয়ে গেলাম যে আর স্কোয়ার ইজ ইকাল টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস কসটা, এখানে স্টার মেথ দাও, এখান থেকে প্রচুর অঙ্ক আমরা শিখবো, এক্ষুনি শিখবো, খুব দারুণভাবে শিখবো। আর স্কোয়ার ইজ ইকাল টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কসটা, এই পজিশনে আবার দাঁড়ালো, কি বেরোলো আমার বেরিয়ে গেল কিন্তু লব্ধি ভেক্টরটা আমরা পেয়ে গেলাম। ব্যাস, দারুণ। চলো তাহলে কি বলছি, এই লব্ধি ভেক্টরটা আমরা পেয়ে গেলাম, আর স্কোয়ার ইজ ইকাল টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার 2p কিউ কস থিটা, ঠিক আছে সুন্দরভাবে। তাহলে এখান থেকে লব্ধি ভেক্টর সুন্দরভাবে আমরা বের করে নিতে পারবো, আর মানে রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, তারপরে পি স্কোয়ার প্লাস 2p স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার 2p কিউ কস থিটা হবে, ঠিক আছে অসুবিধার কোনো কারণ নাই, সুন্দরভাবে বের করে নিতে পারবো। ব্যাস, তো আমরা বের করে নিতে পারলাম। এবার বলছে যে যদি ওই পি আর কিউ ভেক্টর বলেছিলাম না যে আর স্কোয়ার ইজ ইকাল টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কস থিটা, এটা তো আমার বেরালো। তাহলে পি আর কিউ ছিল ওই দুটি ভেক্টর, যার লব্ধি ভেক্টর ছিল আর। এবার বলছে পি আর কিউ যদি পরস্পর লম্বভাবে থাকে, তার মানে কি হবে, তাহলে থিটা কোণ, পি আর কিউ যদি 90 লম্বভাবে থাকে থিটার মান কত হবে, তাহলে 90 ডিগ্রি হবে, টোটালটা থিটা ধরেছিলাম, তো 90 ডিগ্রি হলে এটা কত হবে যে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কস 90 ডিগ্রি, কস 90 ডিগ্রি মানে আমরা জানি 0, তাহলে এই টোটালটাই কী হয়ে যাচ্ছে, উড়ে যাচ্ছে, কেটে দাও এটাকে, দরকার নাই, 0 হয়ে যাচ্ছে। তাহলে অ্যাকচুয়ালি আমরা পেলাম যে আর স্কোয়ার ইজ ইকাল টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, ঠিক আছে। তো যদি আমাকে বলে যে দুটি ভেক্টর যদি পরস্পর লম্ব অবস্থায় আসে তাহলে তাদের রেজাল্টিং ভেক্টর বা আর বা লব্ধি ভেক্টর কীভাবে নির্ণয় করবো, যে আর স্কোয়ার ইজ ইকাল টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার হিসেবে নির্ণয় করবো, ঠিক আছে। সাপোজ এখানে বলছে যে 2 ইউনিট ভেক্টর মানে দুটো ভেক্টর 2 আর 3 দুটো ভেক্টর যাদের 2 আর 3 দুটি ভেক্টর যারা পরস্পর লম্বভাবে অবস্থান করছে, যাদের 2 আর 3 ভেক্টর যাদের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হলে হলে তাদের লব্ধি কত হবে, যে আর এর মানটা লব্ধি কত হবে, তাহলে আর এর মানটা বের করতে হবে যে আর স্কোয়ার ইজ ইকাল টু কত হবে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, তাহলে পি মানে কত 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, তাহলে আর স্কোয়ার ইজ ইকাল টু 4 আর কত 9 আর 4 13, তাহলে আর ইজ ইকাল টু হবে রুট ওভার 13, এরকম আসবে। সাপোজ এটা উদাহরণ দেওয়ার জন্য বললাম, ঠিক আছে, রুট ওভার 13, তাহলে এই হিসাবে আমরা আর লব্ধিগুলো মান পেয়ে যাবো, ঠিক আছে অসুবিধা নাই, কোনো অসুবিধা নাই, দারুণভাবে আমরা পেয়ে যেতে পারি, অসুবিধা নাই, খুব সুন্দর। তাহলে আমরা জানলাম কিন্তু লব্ধি ভেক্টর মানটা জেনে গেলাম যে আর স্কোয়ার প্লাস পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার 2p কিউ কস থিটা, ঠিক আছে। এবার যদি বলছে যে দুটি ভেক্টর যদি পরস্পর সমান্তরাল হয়, ঠিক আছে, দুটি ভেক্টর যদি পরস্পর সমান্তরাল বা সমমুখী যদি হয়, সমমুখী বা সমান্তরাল যদি হয় তাহলে তাদের মধ্যবর্তী কোণ কথায় সমান্তরাল আছে, তার মধ্যবর্তী কোণ কত 0 ডিগ্রি, মধ্যে কোনো কোণ আছে নাকি, ঠিকই তো নয়, না থাকলে একটা বাহুর সাথে অপর ভেক্টর না থাকলে কীভাবে কোণ উত্তর করবে, তাহলে এদের মধ্যবর্তী কোণ কত 0 ডিগ্রি, তাহলে এটা বসে দাও যে আর স্কোয়ার ইজ ইকাল টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কস 0 ডিগ্রি, কস 0 ডিগ্রি মান কত হয় আমরা জানি 1 হয়, তাহলে এখানে কী হয়ে যাচ্ছে কস 0 2p কিউ থেকে যাচ্ছে, তাহলে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ, তাহলে আর স্কোয়ার ইজ ইকাল টু কী হবে পি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার 2ab, তাহলে কত হয় পি প্লাস এ প্লাস বি তার হোল স্কোয়ার মানে পি প্লাস কিউ তার হোল স্কোয়ার, মানে আর এর মানটা পেয়ে গেলাম আমরা রুট ওভার পি প্লাস কিউ তার হোল স্কোয়ার, এইভাবে আমরা পেয়ে যেতে পারবো, বা আর স্কোয়ার ইজ ইকাল টু পি প্লাস কিউ হোল স্কোয়ার, এটা রেখে দিলাম, ঠিক আছে, যদি সমমুখী হয়, খুব সুন্দরভাবে। এবার বলছে দুটি ভেক্টর যদি পরস্পরের বিপরীতমুখী হয়, যদি এরকম সাপোজ একটা ভেক্টর, এখানে একটা ভেক্টর এ ভেক্টর আর এখানে একটা ভেক্টর বি ভেক্টর যদি বিপরীতমুখী হয়, তাহলে বি ভেক্টর, ঠিক আছে, যদি বিপরীতমুখী হয় তাদের মধ্যবর্তী কোণ কত হচ্ছে 180 ডিগ্রি হচ্ছে না, 180 ডিগ্রি হবে, তাহলে কস 180 ডিগ্রির কত হয়, কস 180 ডিগ্রি ইজ ইকুয়াল টু -1 হয়, তাহলে এখানে কত হবে পি স্কোয়ার, সে একই হবে, একই পজিশন হবে, তাহলে ওখানে -2p কিউ কসটা হবে, মানে পি মাইনাস কিউ তার হোল স্কোয়ার হবে, বুঝে গেল, তার আর স্কোয়ার ইজ ইকুয়াল টু এটা হবে, বোঝা গেল। তাহলে এই ভিত্তিতে এরকম অনেক প্রশ্ন আসতে পারে, যেমন সাপোজ ধরছে যে পি এবং কিউ ভেক্টর দুটি পরস্পর বিপরীতমুখী যদি হয় তবে তাদের লব্ধি ভেক্টর বা রেজাল্টিং ভেক্টর কত হবে, তাহলে আমরা লিখে দেবো যে আর স্কোয়ার ইজ ইকাল টু পি মাইনাস কিউ তার হোল স্কোয়ার, এবার আর এর মানটা আমরা এই মান দুটো বসে বের করে নিতে পারবো, এত সহজভাবে বের করে নিতে পারবো। এবার একটা ঝাক্কাস দেখে আন থেকে অঙ্ক দেখি করে দিই, তাহলে আমরা শিখে যাব। তো চলো একটা ঝাক্কাস দেখে অঙ্ক করে নিই। চলো অঙ্ক একটা আমাকে বলছে, এখানে দারুণভাবে বলছে, শুনে না অঙ্কটা আমরা শুনে নিই একটু। অঙ্কটা বলছে 1 নম্বর বলছে টু ভেক্টর এ অ্যান্ড বি, দোজ ভেক্টর ম্যাগনিটিউড অ্যান্ড 3 and 5, টু ভেক্টর, ভালো করে শুনো অঙ্কটা, এটা টু ভেক্টর এ অ্যান্ড বি, দোজ ভেক্টরস ম্যাগনিটিউড আর 3 and 5 and ভেক্টর অ্যাঙ্গেলস
অ্যান্ড বিটুইন দ্য টু ভেক্টরস অ্যাঙ্গেল ইজ 60 ডিগ্রি, ফাইন্ড দ্য ভ্যালু অফ রেজাল্টিং ভেক্টর। মানে রেজাল্টিং ভেক্টর কত তাই বলতে বলছে। মানে আমাকে বলেছে টু ভেক্টর, দুখান ভেক্টর আমাকে বলে দিছে, দুটো ভেক্টর যাদের একক কত, ইউনিট কত, ম্যাগনিটিউড মানে মান, এটা হচ্ছে 3 একক এর মানটা, আর এটা হচ্ছে 5 একক, ঠিক আছে, 5 একক বলেছে। এবং এরা পরস্পরের সাথে কত ডিগ্রি কোণে আছে, এরা পরস্পরের সাথে 60 ডিগ্রি কোণে আছে। কত ডিগ্রি? 60 ডিগ্রি। এই ভেক্টরটি পরস্পরের সঙ্গে 60 ডিগ্রি কোণে আছে, ঠিক আছে। অ্যাকচুয়ালি এটা সমমুখী যেহেতু সেজন্য এরকম দিতে পারবো আমরা, ঠিক আছে, সমমুখী যেহেতু 60 ডিগ্রি কোণ আছে। তাহলে বলছে আমার লব্ধি ভেক্টর কত, লব্ধি ভেক্টর মানে এটা হবে, তাহলে সে আবার বাড়ি দেবো, এটা বাড়ি দেবো। অ্যাকচুয়ালি আমরা লব্ধি ভেক্টর কী সূত্র জানলাম, আর স্কোয়ার ইজ ইকাল টু পি স্কোয়ার। বুঝতে কিছু না, বুঝতে কিছু করে ফেলো, বা খুব সুন্দর। পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p/q cos 60 ডিগ্রি, cos 60 ডিগ্রি, cos 60 মানে কত হয়, হাফ হয়। তাহলে পি এর মানটা বসে দেবো 3 স্কোয়ার প্লাস কিউ এর মান কত 5 স্কোয়ার প্লাস 2p/q cos এটা মানে কত 3 × 5 × হাফ, ঠিক আছে, হাফ হাফ কেটে দিলাম। তাহলে 3 স্কোয়ার কত হয় 9 প্লাস 25 প্লাস 15 হয়। তাহলে অ্যাকচুয়ালি কত হয় 20 30 40 40 49, তাহলে √49 ইজ কত হবে 7 একক চলে আসবে আমার, 7 চলে আসবে আমার এখানে, 7 চলে আসবে, ঠিক আছে। তাহলে বুঝতে পারলাম, আরে সুজা বুঝতে পেরে তো, হ্যাঁ জানি করা হয়ে গেছে তোমাদের সবারই, আমাদেরও করা হয়ে গেছে, ঠিক আছে, খুব সুন্দর। আচ্ছা, তা আমরা মানটা বসে দেবো, প্রশ্নের মধ্যে উত্তর লুকিয়ে আছে। বেশ, আর একটা প্রশ্ন আমরা করে ফেলি, টুকটাক করে আমরা এগিয়ে যাই, তাহলে আমরা সব শিখে যাব। টুকটাক করে এগিয়ে যাই, তাহলে সব শিখে যাবো। নেক্সট 2 নম্বর আমাকে একটা অঙ্ক এখানে বলছে, সাপোজ বলছে যে টু ভেক্টর ইজ পি অ্যান্ড কিউ অ্যান্ড resulting vector, these two vectors are, if double p vector and change its direction opposite sides in those fact in these two facts resulting vector is all time 2r, then prove this p is to q is equals to √3 is to √2 g 2005 JEE 2005 এই প্রশ্নটা এসেছিল। তো এই প্রশ্নটা কি বলছে, প্রশ্ন বলছে আমাকে যে একটা ভেক্টর, প্রশ্নটা বলছে আমাকে একটা ভেক্টর পি আর কিউ, দুটো ভেক্টর পি আর কিউ বলছে যদি আমরা প্রথম ভেক্টরটাকে দ্বিগুণ করি, তা যদি আমরা 2p করি, তাহলে ভেক্টরটি হয় কত 2r, মানে লব্ধি ভেক্টরটা হয় 2r। যদি আমরা পি এর ডাইরেকশন বা অভিমুখটাকে আমরা চেঞ্জ করি, মানে এখন পি এর অভিমুখ চেঞ্জ মানে কি, এটা ধরো একটা পি, ঠিক আছে, এই বিন্দু অবধি যাচ্ছিলো, এই দিকে যাচ্ছিলো পি, এবার আমরা অভিমুখ মানে কি এর বিপরীত দিকে পি করলাম, তাহলে এখন পি লিখবো না, আমরা -p লিখবো, ঠিক আছে, -p। এইটাই বলছে যদি আমরা অভিমুখটাকে চেঞ্জ করি, তাহলে এখানে কি লিখবো, পি এর জায়গায় -p লিখবো, -p তখন হবে লব্ধি ভেক্টর 2r। অ্যান্ড দিস টু ফ্যাক্ট, দুটো কারণে আমরা আমাদের প্রমাণ করতে হবে যে পি ইজ টু কিউ ইজিক্যাল টু √3 is to √2, ঠিক আছে, √3 is to √2 প্রমাণ করতে হবে। তাহলে আমরা সাজিয়ে নিব, প্রথমে কি বলছে, প্রশ্ন ভাবতে হবে, আর সঙ্গে সঙ্গে সূত্রটা মাথার মধ্যে নিয়ে চলে আসতে হবে, প্রশ্ন ভাবতে হবে, প্রশ্নের মধ্যে উত্তর লিখেছে, আমাকে বলেছে 3 is to √3 is to √2, ব্যাস। তাহলে পি আর কিউ হচ্ছে দুটো ভেক্টর, ঠিক আছে, পি আর কিউ হচ্ছে দুটো ভেক্টর। তাহলে আমি প্রথম সূত্র মধ্যে কী লিখতে পারি, আমরা জানি যে পি স্কোয়ার আর স্কোয়ার ইজ ইকাল টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p/q cos θ, এটা আমরা জানি, 1 নম্বর ইকুয়েশন আমরা নাম দিলাম, ঠিক আছে। তারপরে আমরা কি বলছি, যদি দুগুণ করা হয়, তার মানে 2r তার হোল স্কোয়ার ইজিক্যাল টু 2p তার হোল স্কোয়ার হয়ে যায় এখানে, প্লাস কিউ স্কোয়ার থেকে প্লাস 2 × 2p মানে লিখবো, পি এর কাছে 2p লিখবো, ইন্টু কিউ লিখবো, cos θ লিখবো। মানে এখানে লব্ধি ভেক্টর দুগুণ করা হলে, পি যদি দুগুণ করি, 2p করে দিলাম, এখানে 2r হলো, মানে 2p করে দিলাম, এখানে 2r হলো, ঠিক আছে। 1 মিনিট কারেন্ট অফ হয়ে গেছে, ঠিক আছে, 1 মিনিট দাঁড়াও। কি সুন্দর সবুজ সবুজ গাছ দেখতে পাচ্ছ নাকি? আচ্ছা, কারেন্ট আবার চলে এসছে। আচ্ছা, এইটুকু সময়ের জন্যে সরি, তাহলে কী হলো, এখানে 2r তার হোল স্কোয়ার ইজিক্যাল 2p তার হোল স্কোয়ার ইজিক্যাল টু কিউ স্কোয়ার +2p cos θ, এই পজিশনে দাঁড়ালো। তাহলে এটাকে আমরা 2 নম্বর নাম দিই, আমাকে তো প্রশ্ন বলেই দিছে, তাই না। এবার 2r স্কোয়ার হলো, আবার বলছে যদি ডাইরেকশন চেঞ্জ করে তাও 2r হয়, তাহলে লব্ধি ভেক্টর আবার 2r হবে, 2r স্কোয়ার ইজিক্যাল টু কত হবে, ডাইরেকশন চেঞ্জ মানে কি -p তার হোল স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার
প্লাস টু পি এর জায়গায় লিখবো মাইনাস পি লিখবো, মাইনাস পি কিউ কস থিটা লিখবো। এটাকে আমরা 3 নম্বর নাম দেবো। তাহলে অ্যাকচুয়ালি কী পেলাম যে 4r² ইজিক্যাল টু কী পেলাম পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মাইনাস 2pq কস থিটা আমরা এখানে 3 নম্বর অনুযায়ী পেলাম। আর তাহলে 1 2 আর 3 থেকে কী কী পেলাম সেগুলো একটু লিখে নিই। 1 2 আর 3 থেকে, আচ্ছা এখানে 1 2 আর 3 থেকে লিখে নিই। তাহলে 1-এ আমরা পেলাম পি স্কোয়ার r² ইজিক্যাল টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কস থিটা, এটা 1 নম্বর আমরা দিলাম। 2 আমরা পেলাম 4r², এটা পেয়েছি 4r² ইজিক্যাল টু 4p স্কোয়ার ইজিক্যাল টু 4p স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 4pq কস থিটা, 2 নম্বর নাম দিলাম। 3-এ আমরা কী পেলাম, আমরা পেলাম 4r² ইজিক্যাল টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মাইনাস 2pq কস থিটা, 3 নম্বর আমরা নাম দিয়ে দিলাম। ঠিক আছে, খুব সুন্দরভাবে আমরা 3 নম্বর এখানে নাম দিয়ে দিলাম। এটা অতিরিক্ত, এটা খুব ইজি, একটু ভাবো, এবার একটু ভাবো 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 মিল গিয়া উত্তর। ভাবো এবার কি করব, 1 আর 3 2 3 এরকম যেহেতু সমীকরণ আমার কাছে ইকুয়েশন সেট হয়ে গেছে, ইকুয়েশন সেট হওয়ার তরুণ আমরা কী করব, আমরা ইকুয়েশনগুলোকে এবার সমাধান করব। প্রথমে 1 আর 3 করি, 1 আর 3 করব না 2 আর 3 করব, 1 আর 3 না 2 আর 3 করব। প্রথমে আমরা 2 আর 3ই করবো। কেন বলো তো, এখানে 4r² আছে, এখানে 4r², তার মানে ডান দিককার জিনিসগুলো লিখলেই হয়। 4r² ক্যান্সেল হয়ে গেল, দুটো সমাধান করছি, মানে 4r², তাহলে আমরা শুধুমাত্র 2 আর 3 করবো। তাহলে প্রথমে 2 আর 3 করি আমরা, প্রথমে 2 ও 3, একটু ভাবতে হবে, 2 আর 3 ভাবো না, এখানে তো 4r² আছে, সমাধান করছি। তাহলে এই দুটো কাকে নেব, থেকে পাই কী পাবো আমরা, কী পাবো, তাহলে 4r² ইজিক্যাল টু কী পেয়েছি 4p স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 4pq কস থিটা ইজিক্যাল টু, এখানে পি কী পেয়েছি পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মাইনাস 2pq কস থিটা। বা এবার আমরা এখান থেকে মনে রাখবা যে এখানে আমরা কী করবো, কস থিটার মানটা বের করবো। কস থিটা যেহেতু √3/√3/√2 প্রমাণ করতে বলেছে, তাই না, p/q, এখানে কস থিটার মানটা বের করবো, কারণ এখানে কিউ ক্যান্সেল হয়ে যাচ্ছে, কিউ ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে আমি পি আর কিউ তো পাচ্ছি নি, তাহলে কস থিটা দুটো সমীকরণ বানাবো, কস থিটা থেকে দিয়ে কস থিটা সমান করে দেবো, তাহলে হয়ে গেল। তাহলে কিউ স্কোয়ার কেটে গেল, তাহলে 4pq, এখানে 4pq কস থিটা, এই ধারে -2 + 2pq কস থিটা ইজিক্যাল টু এখানে পি স্কোয়ার মাইনাস 4p স্কোয়ার ইজিক্যাল কত হলো 6pq কস থিটা ইজিক্যালস টু -3p স্কোয়ার, বা কস থিটা ইজিক্যাল কত হবে -3p স্কোয়ার বাই 6pq, তার মানে আসলে পি কেটে যায়, তার মানে আসলে কত -3p/6q, তাহলে 3 2 মানে -p/2q, -p/2q। এটা আমার বেরোলো একটা সমীকরণ অনুযায়ী। কস থিটার মানটা আমার বেরোলো যে কস থিটা ইজিক্যাল কত বেরোলো, এই মানটা আমার বেরোলো -p/2q। তাহলে 2 আর 3 হলো, এবার কী করবো 1 আর 2 করবো। 2 আর 3 সমাধান হয়ে গেল আমার, তাই তো, 2 আর 3 খুব সুন্দরভাবে সমাধান হয়ে গেলো। এবার কী করবো 1 আর 2 সমাধান করবো, 1 আর 2, এই 1 আর 2 সমাধান করবো। ঠিক আছে, 2 আর 3 আমরা কী পেলাম, 2 আর 3 আমরা পেলাম কস থিটার মানটা কীভাবে পেলাম, 2 আর 3 আমরা লিখে রাখি, 2 আর 3 থেকে পেলাম যে একটা কস থিটা ছিল কত পেলাম, যে মাইনাস কত পেলাম, ভুলে গেলাম, যে -p/2q। ঠিক আছে, কেটে পেলাম। এবার 1 ও 2 থেকে পাই, 1 ও 2 থেকে কী পাই আমরা, 1 ও 2 থেকে 1 আর 2, এখানে দেখো r² আছে আর এখানে 4r² আছে, তাহলে তো আমি দুটোর এই ডান পক্ষকে ইকুয়াল করতে পারিনি। যদি বাম পক্ষ ইকুয়াল না থাকে তাহলে এখানে কী করবো, আর এর কাছে একটা 4 দিয়ে গুণ করে দেবো, মানে r² ইজিক্যাল টু এটা আছে তো, r² ইজিক্যাল পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq কস থিটা আছে তো, তাহলে এখানে একটা যদি 4 দিয়ে গুণ করে দিই, 4 দিয়ে, তাহলে এইদিকে একটা 4 দিয়ে গুণ হয়ে যাবে টোটালটা, তাহলে অ্যাকচুয়ালি 4r² ইজিক্যাল টু কী হবে 4p স্কোয়ার প্লাস 4q স্কোয়ার প্লাস 8pq কস থিটা, এটা 1 নম্বর সমীকরণ। এবার
আসলো, একদম সলিড 1 নম্বর সমীকরণ আসলো। এবার যেহেতু 4r স্কোয়ার মিলে গেছে, সেই জন্য 1 আর 2 এবার করতে যাবো। 4r স্কোয়ার ইজিক্যালটা কি আসলো, 4r স্কোয়ার ইজ 4p² প্লাস 4q² প্লাস 8p cos θ। তাহলে 4p² প্লাস 4q² প্লাস 8p cos θ ইজিক্যাল টু ইজিক্যাল টু 4p² প্লাস 4q² প্লাস 8pq cos θ ইজিক্যাল টু ওই 1 আর 2 এরটা কী বলেছে, 2 এরটা বলেছে 4p² প্লাস q² প্লাস 4pq cos θ। এখানে আমরা বা 8pq cos θ মাইনাস 4pq cos θ করে দিলাম। আর এইদিকে 4p² ক্যান্সেল হয়ে গেল, 4p² ক্যান্সেল হয়ে গেলো। আর এইদিকে আছে 4q² আছে, আর এদিকে আছে q², মানে q² মাইনাস 4q² করে দিলাম। তার মানে অ্যাকচুয়ালি আমার এখানে থাকছে 4pq cos θ ইজিক্যাল টু মাইনাস 3q² থেকে যায়, বা আমরা cos θ র মানটা বের করবো, যেহেতু cos θ ইজিক্যাল টু মাইনাস 3q² বাই 4pq। তাহলে কিউ কিউ কেটে যায়, তাহলে অ্যাকচুয়ালি কথা হয় যে মাইনাস 3q বাই 4p এটা থাকে, তাই তো, মাইনাস 3q বাই 4p। তাহলে আমার আর একটা cos θ ইজিক্যাল কত আসলো, মাইনাস 3q বাই 4p, মাইনাস 3q বাই 4p। একটা পেয়েছিলাম আমরা মাইনাস p/2q প্রথমটা থেকে, আর একটা মাইনাস 3q বাই 4p এটা পেলাম। কার সমাধান করি, কার সমাধান করে পেলাম আমরা, যে 1 আর 3 সমাধান করে আমরা পেলাম এইটা, 1 আর 2 সমাধান করে পেলাম এটা, ঠিক আছে। তাহলে এবার দুদিক থেকে মাইনাস মাইনাস ক্যান্সেল হয়ে গেল, তাহলে পি দিয়ে গুণ করি, 4p² ইজিক্যাল টু কত হলো, 6q² বা p² বাই q² ইজিক্যাল কত হবে, এখানে 6 হবে, এখানে 4 হবে, তাহলে এখানে 3 হবে, এখানে হচ্ছে 2 হবে। তাহলে p/q ইজিক্যাল কত হবে, √3 বাই √2, বা p/q ইজিক্যাল কত হবে, p/q ইজিক্যাল কত হবে, √3 √2। মাঝে মধ্যে আমি যেহেতু ফোনটা হাতে ধরে আছি, তো এতক্ষণ ধরে বললাম, অঙ্কটা কি বোঝা গেল, খুব সুন্দরভাবে বুঝতে পারলাম। একটুখানি ওই 1 আর 2 3 সমাধান করলে হয়ে গেল। যা বলেছে আমাকে তাই করতে হবে, যা বলেছে তাই আমাকে করতে হবে, তাহলে আমার উত্তর আপন ইচ্ছায় বেরিয়ে আসবে, ঠিক আছে। যেটা আমাকে বলেছে তার আমাকে উত্তরটা করতে হবে, ঠিক আছে। আমার মাঝে মধ্যে এই ফোনটা হাতে ধরে আছি, তো হাতে ধরতে করতে করতে এত খেয়াল থাকছে না, সেই একটু হয়ে যাচ্ছে, তো তোমরা সেটা একটু ম্যানেজ করে নেবা, ঠিক আছে। তো আমি আজকে ভিডিওটা এই পর্যন্ত স্টপ রাখছি। এই ভিডিওটা আমি এক্ষুনি আবার একটা ভিডিও করব, আর 10-12 মিনিট পর, তারপর আমি এই পরের টপিকসগুলো আলোচনা করে দেবো, পরের টপিকসগুলো আলোচনা করব, এবং তার সাথে অঙ্ক যেভাবে আসে, অঙ্ক যে সমস্ত টাইপ অনুযায়ী যেভাবে আসে, এই সমস্ত এইগুলোর মধ্যে থেকে যেভাবে অঙ্ক আসে সেগুলো প্রত্যেকটা বলে দেবো, ঠিক আছে। এরকমভাবে অঙ্ক করে যাব, এবং অঙ্ক করে অঙ্ক ধারণাটাকে আমরা ক্লিয়ার করবো, এবং তারপরে কী করবো, সমস্ত প্রশ্নগুলো নিয়ে একটা সমস্ত প্রশ্ন, মানে পুরো ভেক্টর চ্যাপ্টারটার যত রকম প্রশ্ন হয়, যত টাইপের প্রশ্ন হয়, সমস্ত টাইপের প্রশ্নগুলো একটা ভিডিওটা দিয়ে আসবো, এবং ওইগুলো সেদিন সলভ করবো, ঠিক আছে। তাহলে এই পর্যন্ত আমরা রাখছি এখানে, দারুণ, ঠিক আছে। বাই, গুড বাই অল মাই ফ্রেন্ডস। আচ্ছা, তোমরা যদি আমার ভিডিওটাকে ভালো লেগে থাকে বা খুব ভালো লাগে, তাহলে চ্যানেল একটা লাইক করে দিও। আমি বলে নিই কথা, যদি বলছি, আর যদি প্রয়োজন হয়, তোমরা যদি এ থেকে কিছু একটা শিখতে পারো, 1% যদি শিখতে পারো, তাহলে একটা সাবস্ক্রাইবও করে রাখতে পারো, কারণ সাবস্ক্রাইবের জন্য তোমার আবার অন্য কিছুতে, মানে ফোন থেকে কোনো টাকা কাটবে না, হ্যাঁ, ও থেকে কোনো ভয় নাই। যদি প্রয়োজন বোধ হয়, আর না প্রয়োজন বোধ হলে অবশ্যই দরকার নেই। যদি ভিডিওটা ভালো না লাগে তবে অবশ্যই একটা ডিসলাইক দিয়ে দেবা, তাও কোনো মানছে নেই, ঠিক আছে। তাহলে অবশ্যই, ঠিক আছে, অল মাই ফ্রেন্ডস, ওকে, গুড বাই। আবার পরে আমি আসছি, আর কিছুক্ষণ পরে একটা ভিডিও নিই, পরের টপিকসগুলো আমি আলোচনা করে নিয়েছি, ঠিক আছে। আমরা সবাই বুঝতে পেরেছি নিশ্চয়ই। আর যদি না বুঝতে পারি, বা কোনো প্রশ্ন সম্পর্কে যদি অসুবিধা থাকে, বা কোনো অঙ্ক আটকে গেলে আমাকে কমেন্ট করবা, এবং সেই কমেন্টটা আমি অবশ্যই সেগুলো উত্তর করে দিতে চেষ্টা করবো। ওকে, গুড বাই, থ্যাংক ইউ।